হ্যালো বন্ধুরা, আগের এপিসোডে আমরা দেখেছিলাম যশকুটি তার কলাবাগানে রাতের আধারে পাহারা দিতে যান, কিন্তু সেখানে তল্লাশি করার সময় যশকুটি দেখতে পান এক ভয়ঙ্কর দৃশ্য। সেখানে কেউ যেন মাটি খুঁড়ে গর্ত তৈরি করে রেখে গেছে, এবং এই গভীর গর্তটি কে খুঁড়েছে তা ভাবতেই যশ চারপাশ ভালো করে পর্যবেক্ষণ করেন, এবং এরপর তিনি সেই গর্তটি মাটি দিয়ে ঢেকে ঘরে ফিরে আসেন। যশকুটি যখন গর্ত খোঁড়া নিয়ে চিন্তিত, তখন আমাদেরকে দেখানো হয় গর্ত খোঁড়া লোকটিকে। গর্ত যে খুঁড়েছিলেন তার নাম হচ্ছে সহদেবান। তিনি একজন পুলিশ কর্মকর্তা। যশকুটি চালাকির কারণে নিজের চাকরি হারিয়েছিলেন। সেই শাহদেবান এখন যশকুটির অজান্তে তার চারপাশে প্রতিশোধের জাল বুনছে, এবং যশকুটি কলাবাগানে সেই রহস্যময় গর্তটি ছিল সেই ষড়যন্ত্রটির এক অংশ। একটু পরে জানা যায় কলাবাগানে গর্ত করার পেছনে শাহদেবান শুধু একাই জড়িত নয়, তার সাথে আছেন সাংবাদিক ইয়ামিনও। আর এই ইয়ামি আর অন্য কেউ নয়, শাহদেবানেরই মেয়ে। যশকুটির জন্য তার বাবার চাকরি চলে যায়, তাই আমি যশকুটি এবং তার পরিবারের পিছু নিয়ে শুধুমাত্র চ্যানেলের টিআরপি বাড়ানোর জন্য নয়, নিজের ব্যক্তিগত প্রতিশোধ নেওয়ার জন্যও। তাই বাবা আর মেয়ে গর্ত করে কিছু একটা জানান দিচ্ছিলেন যশকুটি পরিবারকে। যশকুটি খুব ভালো করে বুঝতে পারেন যে তার পরিবারের উপর কেউ আবার নজর দিয়েছে, তাই তিনি অত্যন্ত সতর্কতার সাথে নিজের পরিচয় গোপন রেখে পিছু নেন, এবং এক সময় শাহদেবান এবং ইয়ামিকে হাতে নাতে ধরে ফেলেন। শাহদেবানকে দেখা মাত্রই যশকুটি চেলে ফেলেন। তাই তিনি শাহদেবানকে বলেন, বর্তমানে আপনার যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন তা সম্পূর্ণ আপনাদের নিজেদের কর্মের ফল। এর সাথে আমার বা আমার পরিবারের কোনো সম্পর্ক নেই, কিন্তু প্রতিশোধের নেশায় যদি আমার পরিবারে কোনো ক্ষতি করার চেষ্টা করেন তাহলে আমি সেরে কথা বলবো না। জর্জের থেকে এমন সরাসরি হুমকি শুনে শাহদেবান এবং ইয়ামিন রেগে যায়। রেগে গিয়ে শাহদেবান বলেন তারা এসব হুমকিতে ভয় পান না। সেই সাথে আরও বলেন, পুলিশ ডিপার্টমেন্ট থেকে আমার চাকরি চলে গেছে, এবং আজ আমরা চরম দুর্দশার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছি। তার জন্য শতভাগ আপনি দায়ী। আমরা আপনাকে কোনো অবস্থাতে সহজে ছেড়ে দেব না। শাহদেবানের কথাগুলো জর্জকে চিন্তায় ফেলে দেয়। বাড়ি ফিরে অত্যন্ত তাড়াহুড়ো করে নিজের মেয়ের জন্য পাত্র দেখা শুরু করেন, যাকে যত দ্রুত সম্ভব মেয়েকে বিয়ে দিয়ে বিদেশে পাঠিয়ে দিতে পারে। এই উদ্দেশ্যে জর্জ করে একের পর এক প্রবাসী পাত্রের সন্ধান করতে থাকেন। ঠিক সে সময় দুবাইতে ব্যবসা করেন এমন একটা ভালো পাত্রের সন্ধান খুঁজে পান। জর্জ বেঁচে সময় নষ্ট না করে সেই পাত্রের পরিবারকে নিজের বাড়িতে আসার আমন্ত্রণ জানান। ছেলেটির স্বভাব চরিত্র ভীষণ ভদ্র, এবং তার পরিবারও বেশ মার্জিত ছিল। তাই যশকুটি মনে মনে সিদ্ধান্ত নেন যত দ্রুত সম্ভব এই ছেলের সঙ্গে মেয়ে বিয়ে দিয়ে দিবেন। পরবর্তীতে যশকুটির পরিবারও সেই পাত্রের বাড়িতে গিয়ে সবকিছু সশরীরে দেখে আসেন। পরিবারটি সত্যি অত্যন্ত ভদ্র এবং শালীন মনের ছিল। জর্জের মনে এই বিশ্বাস আসে যে এই ছেলের সাথে বিয়ে দিলে তার মেয়ের জীবন আজীবন সুখে শান্তিতে থাকবেন, এবং বিদেশে গিয়ে সম্পূর্ণ নিরাপদ জীবন কাটাতে পারবে। তাই যশকুটি দ্রুত বিয়ের কাজ সম্পূর্ণ করতে থাকেন। অপরদিকে এই বিয়েতে বাধা সৃষ্টি করার জন্য শাহদেবান একদম মরিয়া হয়ে ওঠেন। শাহদেবান যে কোনো উপায়ে যশকুটি কেসটা পুনরায় চালু করতে চান, এবং জর্জ ও তার মেয়েকে আবারও গ্রেফতার করে জেলের ভিতরে ঢুকাতে চান। এই উদ্দেশ্যে শাহদেবান সরাসরি চলে যায় সেই সাইকিয়াট্রিস্টের কাছে, যিনি পূর্বে যশকুটির মেয়ে অঞ্জুরাকে চিকিৎসা করেছিলেন। সেখানে গিয়ে শাহদেবান ডাক্তারকে প্রাণনাশের হুমকি দিয়ে অঞ্জুরার সকল মেডিকেল রিপোর্ট এবং নথিপত্র কেড়ে নেন। এখানেই শাহদেবান থেমে যান না। পরবর্তী পদক্ষেপ হিসেবে তিনি চলে আসেন পার্থসের কাছে। আমরা জানি এই পার্থসের মাধ্যমে যশকুটি বারণের লাশ বদলে ফেলেছিলেন। তো শাহদেবান এখন পাত্রসের বাড়িতে এসে দেখেন পাত্র সম্পূর্ণ অসুস্থ হয়ে শয্যাশায়ী অবস্থায় বিছানায় পড়ে আছেন। শাহদেবান তারপরও অসুস্থ পাত্রসের মেয়ে শ্রেয়াকে নির্যাতন করতে শুরু করেন। নির্যাতন করে বিভিন্ন ভয় দেখিয়ে পাত্রসের থেকে যশকুটির লাশ পরিবর্তন করা সেই গোপন সত্যটি বের করে নিয়ে আসেন। এরপর তারা চলে গেলে পাত্রস অসুস্থ অবস্থায় ফোন করে যশকুটিকে পুরো ঘটনা খুলে বলেন। সবকিছু শুনে যশকুটির তাদের আশ্বস্ত করে বলেন, ঠিক আছে, আপনারা আতঙ্কিত হবেন না। আপনারা প্রথমে গিয়ে পুলিশকে এই বিষয়টি জানান। যশকুটির কথা মতো শেয়ার সরাসরি আইজি অফিসে গিয়ে একটা লিখিত অভিযোগ দায় করেন। সেখানকার বর্তমান আইজি হলেন থমাস। এই থমাস হলেন এই ব্যক্তি যিনি দ্বিতীয় বিদ্যুতে মারা যাওয়া বুড়িনের মা গীতা প্রভাকরের হয়ে যশকুটির কেসটি আবারও নতুন করে ওপেন করেছিলেন, এবং যশকুটিকে যে কোনো উপায়ে হোক বন্দি করে জেলের ভেতরে ভরার আপ্রাণ চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু যশকুটি তার সমস্ত পরিকল্পনা এবং চেষ্টাকে একদম ব্যর্থ করে দিয়েছিলেন। আইজি থমাস খুব ভালো করে জানেন যে যশকুটি নিজের পরিবারকে রক্ষা করার জন্য যে কোনো চরম পর্যায়ে পর্যন্ত যেতে পারেন। তাই সে পুরো ঘটনা এসে খুলে বলতেই থমাস ভাবেন যে কেসটি ইতিমধ্যে পুরোপুরি বন্ধ হয়ে গেছে সেই কেসটি আবারও নতুন করে খোঁড়ার জন্য শাহদেবান কেন এত উঠে পড়ে লেগেছে। তাছাড়া শাহদেবান একজন বরখাস্ত হওয়া পুলিশ অফিসার, একজন পুলিশ অফিসার হয়ে একজন মেয়েকে নির্যাতন করেছে। ব্যাপারটা থমাসের ভালো লাগে না। তাই তিনি শাহদেবানকে তার অফিসে ডাকেন। শাহদেবান আসলে তিনি তাকে বুঝিয়ে বলেন যে কেস তো অনেক আগে থেকে শেষ হয়ে গেছে, তুমি আবার কেন পুরনো কেস নিয়ে পড়ে আছো। তুমি যতবারই খোঁড়াখুড়ি করো না কেন, যতক্ষণ না বরণের মৃতদেহ খুঁজে পাওয়া যাচ্ছে ততক্ষণ আমরা এই কেসে যশকুটিকে কোনোভাবে শান্তিতে থাকতে দেব না। এটা একটা মীমাংসা হয়ে যাওয়া বন্ধ কেস। থমাস শাহদেবানকে সবকিছু বুঝিয়ে বলেন। শাহদেবান সেখান থেকে বড় বড় রহস্য উন্মোচন করেন। তিনি জানান এই পুরো ঘটনার পিছনে সে একা জড়িত নন, বরং অন্য কেউ আছেন।
ঠিক তখনই আইজি অফিসে উপস্থিত হন বারুণের বাবা প্রভাকর। এই প্রভাকরণকে আমরা সবসময় শান্তশিষ্টভাবেই দেখে এসেছি, কিন্তু আসল সত্য হলো যে এই গল্পের মূল ভিলেনই হলো এই প্রভাকরণ। মূলত তার নির্দেশে শাহদেবান এবং ইয়ামি জর্জ উপর নজর রাখছিলেন। তিনি চাচ্ছিলেন এই কেসটি আবার ওপেন করতে, আর জর্জ ফাঁদে ফেলার জন্য নানা রকম কলকাঠি তারাই নাড়ছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, প্রভাকরণ হঠাৎ করে কেন এই সময় এসে সব বলতে যাবেন? আসলে তিনি তার ছেলে বরুণকে হারিয়েছেন। এই গভীর হতাশা এবং মানসিক যন্ত্রণা নিয়ে সপরিবারে বিদেশ গিয়ে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেছিলেন। কিন্তু সন্তান হারানো সেই তীব্র সুখ থেকে বরুণের মা গীতা এখনো পুরোপুরি বের হতে পারেনি। তিনি এক প্রকার মানসিক ভারসাম্য হারিয়ে তীব্র যন্ত্রণার মধ্যে দিয়ে একটা ঘরের মধ্যে বন্দী হয়ে আছে। প্রভাকরণের খুব এখানেই, আমি আমার ছেলেকে হারিয়েছি, আমার পুরো পরিবার আজ ধ্বংসের মুখে, আমরা সবাই সুখে ডুবে আছি। আর ওদিকে আমার ছেলেকে যারা খুন করেছে তারা সিনেমা বানিয়ে টাকা উপার্জন করছে এবং পরিবারকে নিয়ে সুখে শান্তিতে ঘুরে বেড়াচ্ছে। আমরা এটা কিভাবে মেনে নেব? এসব বলে প্রভাকরণ আইজি থমাসকে জানান, জর্জ এবং তার পরিবারকে শান্তিতে থাকতে দেব না। এই জন্য আমি আবারও কেসটা ওপেন করতে যাচ্ছি এবং সবাইকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। তাই এই কাজে আপনাকেও আমাদের পাশে থাকতে হবে। সবকিছু শুনে থমাস প্রভাকরণকে বলেন, আপনি যা বলছেন সব যৌক্তিক এবং সত্যি, কিন্তু এই কেসে যতক্ষণ আমরা বরুণের লাশ খুঁজে পাচ্ছি ততক্ষণ আমাদের পক্ষে কিছুই করা সম্ভব নয়। আপনাকেও আমি আরও একটা সত্য কথা জানাই, বরুণের লাশ কোনোদিনই খুঁজে পাওয়া যাবে না, কারণ আমরা মুখে এই কেসটি বন্ধ করে দিলেও গোপনে অনবরত জর্জ উপর নজর রেখেছিলাম। সেই নজরদারির সময় আমরা জানতে পারি কোনো কারণ ছাড়াই জর্জ একদিন হঠাৎ 35 লিটার অ্যাসিড কিনেছিলেন। আর তার 4 একরের একটা রাবার বাগান আছে। সাধারণত প্রতি মাসে সেই 4 একর রাবার বাগানের জন্য মাত্র 4 লিটার অ্যাসিডের প্রয়োজন হয়। সেখানে জর্জ একেবারে কেন 35 লিটার কিনতে গেলেন? হ্যাঁ, বরুণের লাশ পুরোপুরি গলিয়ে দেওয়ার জন্য জর্জ 35 লিটার অ্যাসিড কিনেছিলেন। তাই শেষ পর্যন্ত বরুণের লাশ কখনোই পাওয়া যাবে না এবং এই কেসে জর্জ আমরা শাস্তি দিতে পারবো না। সুতরাং এই জেদে ছেড়ে দেন, এটাই আপনার জন্য এবং সবার জন্য ভালো হবে। থমাস প্রভাকরকে সবকিছু বোঝানোর পরেও কিছুই বুঝতে চায় না। শেষ স্পষ্ট জানিয়ে দেয়, বরুণের কেস না হলেও পরোয়া নেই। জর্জ এবং তার মেয়ের বিরুদ্ধে আমাদের অন্য একটা চমৎকার পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনায় সফল করতে হলে এখন তার মেয়ের যে বিয়ে হতে চলেছে তা আমাদের যে কোনো মূল্যে রুখে দিতে হবে। ওদিকে জর্জ বুঝতে পারছিলেন যে সবাই একত্রিত হয়ে তার পরিবারের সাথে কিছু একটা করতে যাচ্ছেন। তাই তিনি কিছু ঘটে যাওয়ার আগেই মেয়েকে প্রবাসী পাত্রের সাথে বিয়ে দিয়ে বিদেশে পাঠিয়ে দেওয়ার জন্য তাড়াহুড়ো করে বিয়ের আয়োজন করতে থাকেন। অন্যদিকে একই সময় শাহদেবান জর্জ মেয়ে অঞ্জুরের বিরুদ্ধে কিছু প্রমাণ জোগাড় করে ফেলেন। অঞ্জুরের যে মানসিক সমস্যা রয়েছে সে সংক্রান্ত একটা মেডিকেল রিপোর্টকে হাতিয়ার করে তার বিয়ে বন্ধ করার উদ্দেশ্যে আদালতে গিয়ে স্থগিত নেওয়ার চেষ্টা করেন। জর্জ ও দমে দেওয়ার পাত্র ছিলেন না। তিনি আগেভাগে নিজের আইনজীবীকে ঠিক করে রেখেছিলেন। জর্জ চার্চে মেয়ের বিয়ের দিকটা দেখতে থাকে। এদিকে জর্জ আইনজীবী কোর্টকে জানান, বিপক্ষ দল শুধুমাত্র জর্জ এবং তার পরিবারকে মানসিক এবং সামাজিকভাবে ধ্বংস করার জন্যই পুনরায় এই সাজানো কেসটি সামনে আনছে। অঞ্জু এখন সম্পূর্ণ সুস্থ। বিপক্ষের আসল উদ্দেশ্য এই বিয়েকে বাঞ্ছনা করে দেওয়া। এতগুলো বছর কেটে যাওয়ার পর হঠাৎ করে এখন এসে তারা কেসটি উপরে করে নাটক করছে। তাই আশা করছি মহামান্য আদালত কোনোভাবে এই উদ্দেশ্যমূলক আবেদন অনুমতি দেবেন না। কোর্টরুমে চরম এক তর্ক বিতর্কের মধ্যেই চার্চের জর্জ মেয়ে বিয়ের আনুষ্ঠানিকতা এগিয়ে চলছিল। একই সময় চার্চের বাইরে পুলিশের গাড়ি অবস্থান করছিল। পরিকল্পনা একটাই, বিয়ের মণ্ডপ থেকে চার্চের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার আগেই অঞ্জুকে গ্রেফতার করে সরাসরি আদালতে নিয়ে যাওয়া। চার্চের ভেতর থেকে বাইরে পুলিশের গাড়িটি দেখতে পেয়ে জর্জ বেশ ভয় পেয়ে যান। কিন্তু জর্জ আইনজীবী আদালতে দারুণভাবে যুক্তি এবং তর্ক উপস্থাপন করার ফলে বিচারক কোনো শাস্তির নির্দেশ না দিয়ে বলেন, আগে বিয়েটা সঠিকভাবে ঠিকঠাক হোক, ততক্ষণ পর্যন্ত কেউ কোনো পরিবারের উপর বিরক্ত করতে পারবে না। 1 সপ্তাহ পর এই কেসটি আবার ওপেন করা হবে এবং অনেক বাধা বিপত্তি পেরিয়ে জর্জ প্রবাসী পাত্রীর সাথে নিজের মেয়ে বিয়ে খুব ধুমধাম করে দিয়ে দেন। বিয়ে সম্পূর্ণ হওয়ার পর সেই রাতেই জর্জ মেয়ে এবং জামাই হানিমুনের জন্য একটা প্রাইভেট রিসোর্ট বুক করে ফেলেন। জর্জ মেয়ে এবং জামাইয়ের বিদায় জানাতে যখন ব্যস্ত সবাই, তখন গল্পে এক টুইস্ট চলে আসে। জর্জ ভাবছিলেন যে মেয়ের বিয়ে হয়ে গেলে বোধহয় সবকিছু ঠিক হয়ে যাবে এবং সব সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু তাকে তাড়াহুড়া করে বিয়ে করানোর পিছনে যে অন্য কারো হাত ছিল সেটা সে জানতোই না। সবকিছু আসলে প্ল্যান করে করছে প্রভাকরণ। জর্জ প্ল্যান অনুযায়ী সবাই এমনভাবে ম্যানিপুলেট করছিল যে জর্জ ভেবেই নেয় যে কোনো প্রবাসী ছেলের সাথে বিয়ে দিয়ে দিলে মেয়ে খুব সহজে বিদেশ চলে সেখানে সেটেল হতে পারবে এবং পুলিশ ঝামেলা থেকে বেঁচে যাবে। একের পর এক ঘটক জর্জ মেয়ের জন্য বিদেশে পাত্রের সন্তান নিয়ে এসেছিল। সেই ঘটকের পিছন থেকে নিয়ন্ত্রণ করছিল প্রভাকরণ। এমনকি জর্জ যাকে ভালো ছেলে বলে বিশ্বাস করে নিজের মেয়েকে বিয়ে দিয়েছে সেই প্রবাসী জামাই আসলে প্রভাকরণই কেনা গোলাম। বিদেশে ব্যবসা করতে গিয়ে ছেলেটি পুরোপুরি দেউলিয়া হয়ে ঋণে জর্জরিত হয়ে পড়েছিল। তখনই প্রভাকরণ মাঝখানে ঢুকে এসে তার সমস্ত ঋণ শোধ করে তাকে বিপদ থেকে বাঁচায়। প্রভাকরণের প্ল্যান অনুযায়ী জর্জ মেয়েকে সে বিয়ে করে।
এর মধ্যে অঞ্জু তার হাজবেন্ডকে নিয়ে চলে যায় প্রাইভেট রিসোর্টে। তারা আসার পরপরই রিসোর্টে প্রবেশ করেন সাহায্য দেবান আসার আগেই অঞ্জুর হাজবেন্ড অঞ্জুকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে। এরপর অঞ্জুর যে সাইকোলজি সমস্যা রয়েছে সেটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। তারা ঘরের ভিতরে এমন একটি দৃশ্য তৈরি করতে চান যেন মনে হয় সে একটা ভয়ঙ্কর খুন করেছে। দেয়ালে এবং মেঝেতে রক্ত ছিটিয়ে দেয়, রক্তের দাগ তৈরি করে এবং অন্য একজনের রক্ত মাখা ছুরি নিয়ে নিজে ফেলে রাখে। এরপর অঞ্জুর হাজবেন্ড সেখান থেকে পালিয়ে যায়। মূলত প্ল্যান হচ্ছে মানসিক ভারসাম্যহীন জর্জ কুটির মেয়ে নিজেই নিজের হাজবেন্ডকে ছুরিয়াঘাত করে মেরে ফেলেছে এবং লাশেরও কোনো হদিশ মিলবে না, এবং এই অজুহাতে কেসটি আবারও চালু করে। জর্জ কুটির মেয়েকে সারা জীবনের জন্য জেলে রাখার প্ল্যান হচ্ছে। প্ল্যান সঠিকভাবে সম্পন্ন করার পর সেই রাতে শাহবান জর্জ কুটির ভিডিও কল দিয়ে বলেন, ভাবছিলে মেয়েকে একটা প্রবাসী ছেলের সাথে বিয়ে দিলে সে খুব সুখে থাকবে আর পার পেয়ে যাবে, তাই না? এই দেখো তোমার মেয়ের বর্তমান অবস্থা। জর্জ কুটি ভিডিও কলে দেখতে পান তার মেয়ে খাটের উপর রক্তাক্ত অবস্থায় অচেতন হয়ে পড়ে আছে এবং ঘরের চারদিকে রক্ত আর রক্ত। শাহদেবান তাকে হুমকি দিয়ে বলে, এবার তোমরা পুরো পরিবার মিলে জেলের ভাত খাবে। ভিডিও করে এই ভয়াবহ দৃশ্য থেকে জর্জ কুটি পরম আতঙ্কিত হয়ে যায়। সেই রিসোর্টের দিকে ছুটে যায়। ঠিক যেই মুহূর্তে জর্জ কুটি রিসোর্টে পৌঁছায়, কাকতালীয়ভাবে পুলিশও ঠিক সেই সময় সেখানে এসে হাজির হন। সবাই ভিতরে গিয়ে দেখেন অঞ্জুর সম্পূর্ণ অচেতন অবস্থায় পড়ে আছে। পুলিশ এবং জর্জ কুটি তাড়াহুড়ো করে অঞ্জুকে নিয়ে হাসপাতালে নিয়ে যায়। সবকিছু প্ল্যান অনুযায়ী চলতে থাকলে প্রভাকরণ হয়তো তারা সফল হবে, কিন্তু এরপরে চলে আসে একটা টুইস্ট। প্রভাকরণ এবং শাহদেবানের পরিকল্পনা ছিল অঞ্জুর হাজবেন্ডকে লুকিয়ে রেখে প্রচার করা অঞ্জু তার হাজবেন্ডকে খুন করেছে। কিন্তু এই কেসটা আইনের চোখে পুরো একটি শক্তিশালী প্রমাণ করার জন্য শাহদেবান আরেকটি ভয়ঙ্কর পরিকল্পনা করে রেখেছিলেন। তিনি ভাবছিলেন জর্জ কুটির বাড়ির পিছনে যে কলার বাগান রয়েছে সেখানে আগে থেকে একটা গর্ত করা ছিল। সেই গর্ত প্রবাসী জামাইকে সত্যি খুন করে পুঁতে ফেলবেন। এতে পুলিশ যখন তল্লাশি চালিয়ে জর্জ কুটির বাড়ির পিছনের বাগান থেকে জামাইয়ের লাশ উদ্ধার করতে পারেন, তাহলে এই খুনের মামলাটা আরও 100 ভাগ মজবুত হবে এবং জর্জ কুটির পরিবার কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না। কিন্তু জর্জ কুটির শত্রুর চালটি অনেক আগেই অনুমান করে ফেলেছিল। জর্জ কুটি খুব ভালো করে জানতেন যে রিসোর্ট থেকে পালিয়ে শাহদেবান নিশ্চিত করে তার বাড়ির পিছনের বাগানে দিকে আসবেন। তাই জর্জ কুটি রিসোর্ট থেকে মাইকে হাসপাতালে রেখে সোজা নিজের বাড়িতে চলে আসেন। আসা মাত্র জর্জ কুটির ধারণা একদম ঠিক হয়। শাহদেবান যখনই তার জামাইকে খুন করতে যাবেন তখনই জর্জ কুটি উপস্থিত হয়ে শাহদেবানকে হাতে নাতে ধরে ফেলেন এবং তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। শাহদেবান প্রভাকরের পুরো প্ল্যান অকপটে স্বীকার করে নেয়। শাহদেবান যখন সবকিছু স্বীকার করে তখনই জামাই সেখান থেকে পালিয়ে যায়। এরপর জর্জ কুটি তার খেলা শুরু করেন। তিনি চলে আসেন হাসপাতালে মেয়ের কাছে। সেখানে তিনি অঞ্জুকে মিথ্যা অপবাদ দিয়ে বাঁচানোর জন্য অন্য কোনো উপায় না পেয়ে নিজের মেয়েকে খুব মারাত্মকভাবে মারধর করতে থাকেন। শরীরে কিছু কিছু জায়গায় কেটেও দেন। জর্জ কুটি তাদের পরিকল্পনা কিছুটা বদলে দেন যাতে তারা আর কখনোই তার মেয়ের কাছাকাছি আসার সাহস না পায়। নিজের মেয়ে এই ঘটনা একমাত্র ভুক্তভোগী। এটা প্রমাণ করার জন্য তিনি নিজের হাতে মেয়েকে মারধর করে এবং অত্যাচার করে অজ্ঞান করে দেন। জর্জ কুটি এমন পরিকল্পনা করেছিল এই ভেবে যে তার মেয়ে এই পুরোপুরি ঝামেলা থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে পারবে। বাবার কথা অনুযায়ী জবানবন্দিতে সবকিছু দায়ভার দেন শাহদেবানের উপর। এরপর সব দিক থেকে পুরোপুরিভাবে ফেঁসে দেয় শাহদেবান এবং প্রভাকরণ। তাদের বিরুদ্ধে আরও কিছু শক্ত প্রমাণ হাতে আসে জর্জ কুটির, কিন্তু সেসবের প্রয়োগ না করে নিজের আইনজীবীকে সাথে নিয়ে আসেন আইজি সমাজের কাছে। এরপর সমাজকে বলেন তারা কেন এসব কিছু করছে তা আমি খুব ভালো করেই জানি। আপনারা যাই বলুন না কেন, আমি যা করেছি তা ভুল ছিল। বরুণ হত্যা মামলার সমস্ত প্রমাণ সহ আমি নিজে আদালতে আত্মসমর্পণ করব। আদালতে অনুরোধ করে আমার জন্য অন্তত 5 বছরের জেল খাটার ব্যবস্থা করে দিন। আমি আদালতের কাছে সবকিছু স্বীকার করে নেব, কিন্তু এরপর তারা যেন কখনোই আমার পরিবার বা আমার মেয়ের দিকে চোখ তুলে তাকানোর সাহস না পায়। যদি তারা আবারও আমাদের ক্ষতি করার চেষ্টা করে তবে তারা আমাদের বিরুদ্ধে কি চক্রান্ত করেছিল তার সমস্ত নিখুঁত প্রমাণ আছে আমার কাছে, সেটা আমি সবাইকে জানিয়ে দেব। আপনার দরবার সহ সবাই জেলের ভিতরে যাবেন। এরপর থেকে আমার মেয়ে আর আমার পরিবারের দিকে ভুলেও কেউ যেন সাহস না পায়। যদি আমাদের ক্ষতি করার জন্য হাত বাড়ায় তাহলে আপনাদের আমার হাত থেকে বাঁচানোর মতো কেউ থাকবে না। এরপর আইজি থমাস এবং প্রভাকরণকে বলে জর্জ কুটি আত্মসমর্পণ করতে চলে যান। যাওয়ার আগে তিনি তার পরিবারকে ডেকে বলেন, এই লড়াই শেষটা যে এমন হবে আমি তোমাদের আগেই বলেছিলাম। আমরা যাই করি না কেন শেষ পর্যন্ত আমরা একটা খুন করেছি এবং এই খুনটা লুকিয়ে রেখেছি, তাই এই পরিণতি তো এভাবে শেষ হতে হতো। আমরা সারা জীবন এভাবে পালিয়ে বেড়াতে পারতাম না, বরং কিছু এটাই হচ্ছে শেষ পরিণতি। আমি ফিরে না আসা পর্যন্ত তোমরা সবাই শক্ত থাকো। এসব বলে জর্জ কুটি আদালতের উদ্দেশ্যে রওনা হন। অন্যদিকে আইজি থমাস প্রভাকরণকে বলে, প্রতিবারে আমরা জর্জ কুটিকে বদ্ধ শুরু করে দেখি, কিন্তু সে আমাদের ভাবনার চেয়ে অনেক উপরে উঠে গিয়েছে। আমাদের পরিকল্পনা দিয়ে আমাদের খুব সহজে হারিয়ে দেন। এরপরেও এই কেস নিয়ে ঘাটাঘাটি করা আমাদের নিজেদের জন্য বিপজ্জনক হবে। এদিকে জর্জ কুটি তার আইনজীবীকে বলেন, আপনি চাইলে আদালতে আত্মসমর্পণ করা আটকাতে পারেন, তাদের বিরুদ্ধে থাকা সব প্রমাণ তো জমা করে দিতে পারেন।
জর্জ ক্লুনি তখন বলেন, আমার ওদের দেখে ভয় লাগে না, আমার নিজের ভিতরে পরিবর্তন দেখে আমার নিজের উপর ভয় লাগে। জর্জ ক্লুনি নিজের পরিবার এবং মেয়েকে বাঁচানোর জন্য কতটা চরম এবং ভয়ঙ্কর স্তরে গিয়ে চিন্তা করতে শুরু করেছিলেন তা তিনি নিজেই তা উপলব্ধি করতে পারছিলেন। আর এই চিন্তার ফলেই তিনি নিজের মেয়েকে হাসপাতালে নির্মমভাবে আঘাত করেছিলেন। তাই ব্যাপারটা আরও জটিল না করতে জর্জ ক্লুনি আদালতে আত্মসমর্পণ করেন। এই আত্মসমর্পণের নিউজটা টিভিতে দেখানো হয়, যা বিদেশ থেকে বরুণের মা গীতাও দেখছিলেন। সেই সময় প্রভাকরণ তার ওয়াইফকে জিজ্ঞাসা করেন, এই কি তোমার মনে শান্তি হয়েছে? তখন গীতা প্রভাকরণের দিকে তাকিয়ে বলেন, জর্জ ক্লুনি জেলে গেলে তার কেস শেষ হয়ে যাবে না, আসল অপরাধী তো ওর মেয়ে অঞ্জু, আমি ওকে জেলের ভিতরে দেখতে চাই। এভাবে দৃশ্যটা চতুর্থ পার্টে আগাম বার্তা জানিয়ে এখানে শেষ হয়ে যায় মুভিটি। তো শেষ পর্যন্ত আমরা বুঝতেই পারছি এই মুভিটি আরো একটা পার্ট আসতে চলেছে, যেটা হয়তো পরবর্তী আমরা দেখতে পারবো। তো এই ছিল আমাদের এই মুভিটি। তো কেমন লাগলো আমাদের এই মুভিটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।